আসসালামু আলাইকুম। বিবিএ প্রথম বর্ষের ছাত্ররা করোনার এই সময় বাসায় পরিবার পরিজন নিয়ে ভালো আছো, সুস্থ আছো, এই প্রত্যাশায় আজকে আমি জেরিন আফরোজ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা, তোমাদের সিলেবাসের মাইক্রো ইকোনমিক্স বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, গত ক্লাসের পড়াগুলো আমরা একটু রিভিউ করব। এর আগে আমরা পড়িয়েছিলাম ইনডিফারেন্স কার্ভ, নিরপেক্ষ রেখা, ইনডিফারেন্স কার্ভ, ইনডিফারেন্স ম্যাপ, তারপর বাজেট লাইন, ইনকাম ইফেক্ট, প্রাইস ইফেক্ট, সাবস্টিটিউশন ইফেক্ট, এগুলো একটু বলছি। নিরপেক্ষ রেখা হচ্ছে এমন একটি রেখা বা সঞ্চার পথ যেখানে যেই পথে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ থেকে ভোক্তা সমান পরিমাণ উপযোগ লাভ করে। দ্যাট মিনস এই সঞ্চার পথে যে কোনো বিন্দু থেকে ভোক্তা দুটি দ্রব্য থেকে সমান পরিমাণ উপযোগ লাভ করে, এটা হচ্ছে নিরপেক্ষ রেখা। নিরপেক্ষ রেখার কিছু বৈশিষ্ট্য আছে। আর নিরপেক্ষ মানচিত্র আমরা পড়িয়েছিলাম এবং লাস্ট ক্লাস যেটা পড়িয়েছি সেটা হচ্ছে ইনকাম ইফেক্ট। ইনকাম ইফেক্ট হচ্ছে ভোক্তার আয়ের পরিবর্তনের ফলে যদি ওই দ্রব্যের ভোগের পরিবর্তন হয়, সেটা হচ্ছে ইনকাম ইফেক্ট। এবং ইনকাম এখানে হচ্ছে আয়ের পরিবর্তনের ফলে হচ্ছে। আরেকটা সাবস্টিটিউশন ইফেক্ট হচ্ছে দামের সামান্য পরিবর্তনের ফলে ভোক্তা একই নিরপেক্ষ রেখায় অবস্থান করে যখন ভিন্নতা উপযোগ লাভ করে বা ভিন্ন তৃপ্তি লাভ করে, সেটা থেকে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমার সাবস্টিটিউশন ইফেক্ট। সেটাকে বলা হচ্ছে একটার পরিবর্তে আরেকটা, একটা দ্রব্যের পরিবর্তে আরেকটা দ্রব্য থেকে যে তৃপ্তি লাভ করছে সেটার কথা বলা হচ্ছে। এবং লাস্টে হচ্ছে প্রাইস ইফেক্ট। এই ইনকাম ইফেক্ট এবং সাবস্টিটিউশন ইফেক্ট দুটার সমন্বয় হচ্ছে আমাদের ইনকাম ইফেক্ট। এই জিনিসগুলো আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম, তোমরা একটু ভালো করে ভিডিওগুলো দেখবে, তাহলেই মনে করবে। তো আজকে আমি তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে গিফেন নরমাল গুডস, ইনফিরিয়র গুডস এবং গিফেন গুডস সম্পর্কে, এবং এদের ডিমান্ড কার্ভ গুলো কিরকম হবে সে সম্পর্কে আমরা পড়াবো। তো আসো আজকে আমরা শুরু করি। শেষ হও না। প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ what is normal good. A normal good is a good that experiences an increase in its demand due to a rise in consumers' income. Normal goods has a positive correlation between income and demand. Example দেয়া হয়েছে, example of normal goods include food staples, clothing and household appliances. তার মানে আমরা এখানে বুঝতে পারছি কি নরমাল গুড হচ্ছে একটা সাধারণ পণ্য যার সাথে কিনা এখানে যেহেতু আমরা এর আগেই পড়েছি বিভিন্ন ইনকাম ইফেক্ট, তারপর প্রাইস ইফেক্ট, এই জিনিসগুলো যেহেতু আমরা আগেই পড়েছি, তার মানে এখানে হচ্ছে নরমাল গুডস এর সাথে ইনকামের কি হলো সরাসরি সম্পর্ক। তার মানে কোনো ভোক্তার ইনকাম যদি বাড়ে তাহলে ওই নরমাল গুডস এর ডিমান্ডটা বাড়বে। ডিমান্ডের সাথে যেখানে বলেছেন দ্য নরমাল গুডস হ্যাজ এ পজিটিভ রিলেশনশিপ বিটুইন ইনকাম এন্ড ডিমান্ড, ইনকামের সাথে ডিমান্ডের সম্পর্ক। দ্যাট মিন্স নরমাল গুডের ক্ষেত্রে যদি ভোক্তার আয় বাড়ে তাহলে নরমাল গুডস এর ডিমান্ড বাড়বে বা চাহিদা বাড়বে। অন্যদিকে বিপরীতভাবে ভোক্তার আয় যদি কমে যায় তাহলে নরমাল গুডস এর ডিমান্ড বা চাহিদা কমে যাবে। তাহলে আমরা এখানে কিছু উদাহরণ দিয়েছি, দেখতে পাচ্ছ খাবার সামগ্রী, মানে এখানে আমরা একবারে দেখতে পাচ্ছি যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, এগুলোই হচ্ছে আমার নরমাল গুডস, যেমন ফুড, ক্লথ, হাউসহোল্ড, এই সমস্ত জিনিস, হাউসহোল্ড অ্যাপ্লিকেন্টস, এগুলো হচ্ছে আমার নরমাল গুডস এর মধ্যে আসছে। এরপরে আমরা দেখছি নরমাল গুডস এর ডিমান্ড কার্ভটা কিরকম। এখানে তোমরা দেখছো সেই পথে ডিমান্ড কার্ভ ফর নরমাল গুড। নরমাল গুডস এর আমরা এখানে দুটো এক্সিস দেখতে পাচ্ছি, ওএক্স এক্সিস, এই ওএক্স এক্সিস এর ডিমান্ড অফ টিভি ইন ইউনিটস। টিভি ডিমান্ড আমরা জানি যে টিভিটাও কিন্তু আমাদের একদম কি নিত্য প্রয়োজনীয় জিনিস, টিভি না হলে কিন্তু আমাদের হয় না, সুতরাং এই টিভিটা আমাদের নরমাল গুডস এর মধ্যে পড়ে। তাহলে এই ডিমান্ড অফ টিভি আর
ও ওয়াই এক্সিসে আমরা দেখছি ইনকাম, ইনকামটা দেয়া আছে একজন ভোক্তার ইনকাম, এবং এখানে আমরা দেখছি আমাদের ও কিউ পাশে লেখা আছে দেখো, ডিমান্ড অফ নর্মাল গুডস টিভি রাইজেস ফ্রম ও কিউ টু ও কিউ ওয়ান ডিউ টু ইনক্রিজ ইন ইনকাম ফ্রম ও ওয়াই টু ও ওয়াই ওয়ান। আমরা যদি একটু কাছে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ও এক্সএস এর ডিমান্ড অফ টিভি, দ্যাট মিন্স একটা টিভির ডিমান্ড বা চাহিদাটা পরিমাপ করা হয়েছে কি ইউনিটে, 1 ইউনিট 2 ইউনিট এরকম করে। আমরা এখানে সংখ্যা দেইনি, জাস্ট আমরা বুঝিয়েছি ও কিউ পরিমাণ যখন আমার টিভির ডিমান্ড থাকে তখন আমার ইনকাম হয় ও ওয়াই। আমার ইনকাম যদি বেড়ে যায়, আমি এখানে ইনকামটাকে বেস ধরছি, ইনকাম যদি আমার বেড়ে যায়, বেড়ে ও ওয়াই থেকে বেড়ে ও ওয়াই ওয়ান হলো, তাহলে আমরা দেখছি দেখো এখানে আমার ডিমান্ডটা, টিভির ডিমান্ডটাও সেই ক্ষেত্রে বেড়ে যাচ্ছে। ও কিউ ওয়ান হচ্ছে টিভির ডিমান্ড। তাহলে দুইটা রেখা থেকে এরপরে যদি আবার বেড়ে যায়, এটা দেখানো হয়নি, যদি আবার বেড়ে যায় তাহলে কি ওইটাও শিফট করবে, দ্যাট মিন্স কোরিলেশন, দ্যাট মিন্স পজিটিভ রিলেশন। ডিমান্ডে ইনকামের সাথে নরমাল গুডস এর ডিমান্ড হচ্ছে পজিটিভ রিলেশন এটা। তার মানে যদি ইনকাম বাড়ে তাহলে নরমাল গুডস এর কনজাম্পশন বা ডিমান্ড বেড়ে যাবে, ঠিক আছে। এখানে সেটাই দেখানো হয়েছে, ডিমান্ড অফ নরমাল গুড টিভি রাইজেস ফ্রম ও কিউ, এখান থেকে বেড়ে এতটুকু হলো কি জন্য, যেহেতু আমার ইনকামটা বেড়ে এখান থেকে এই পর্যন্ত, আগে ছিল ও ওয়াই, এখন সেটা বেড়ে ও ওয়াই ওয়ান হলো। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে কি, আমরা জানলাম যে নরমাল গুডের সাথে ইনকামের পজিটিভ রিলেশনশিপ, ইনকাম বাড়লে আমার নরমাল গুডস এর ডিমান্ডটা বেড়ে যাবে। সেকেন্ডে আমরা আসি থার্ডে আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইজ ইনফেরিয়র গুড। ইনফেরিয়র গুড মানে কি, an inferior good means an increase in income causes a fall in demand. It is a good with a negative income elasticity of demand. An example of an inferior good is cheap cars. Consumers will generally prefer cheap cars, but দাম বেড়ে যায় যখন গমের দাম বেড়ে যায় তখন ওই পুয়ার পিপলের পক্ষে সম্ভব হয় না বেশি পরিমাণ কি করা, মিট মাংস পারচেজ করা, যার জন্য সে কি করে মাংসটা কমিয়ে দেয়, মাংসের বদলে সে কি করে ওয়েটটাই, রুটিটাই বা গম থেকে যে রুটি হয় সেইটাই বেশি পরিমাণে সে খেতে থাকে, কনজিউম করতে থাকে। তারপরে আমরা দেখব এরপরে কি বলা হয়েছে, a given good has an upward sloping demand curve which is contrary to the fundamental laws of demand which are based on a downward sloping demand curve. এরপরে বলা হচ্ছে, তার মানে হচ্ছে ফার্স্ট কি বলা হলো যে আমরা ল অফ ডিমান্ডে কি জানি যে ডিমান্ডের সাথে প্রাইসের কি সম্পর্ক, নেগেটিভ সম্পর্ক। দাম যদি বাড়ে তাহলে ডিমান্ড কমে যাবে, দাম যদি কমে তাহলে ডিমান্ড বেড়ে যাবে, এবং সাপ্লাইয়ের সাথে এটা কি পজিটিভ রিলেশনশিপ। এটা আমরা অনেক আগেই যখন ডিমান্ড সাপ্লাই করেছি তখন আমরা জেনেছি। কিন্তু আমরা এই গিভেন গুডস এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে গিভেন গুডের ক্ষেত্রে কি ডিমান্ডের যে ল, এই লটা গিভেন গুডের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই জন্যই এটা বলা হয়েছে এটা রেয়ার গুডস, এটা সচরাচর এই ধরনের সিচুয়েশন দেখা যায় না বা সচরাচর এই ধরনের প্রোডাক্ট দেখা যায় না। তো ল অফ ডিমান্ডের সাথে এটার ইনভার্স রিলেশনশিপ, বিপরীতমুখী রিলেশনশিপ। আমরা জানি যে দাম বাড়লে চাহিদা কমার কথা, কিন্তু সে গিভেন গুডস এর ক্ষেত্রে যখন দাম বাড়ছে তখন কি হচ্ছে, চাহিদাটা বেড়ে যাচ্ছে। এরপরে বলা হয়েছে ডিমান্ড ফর গিভেন গুডস ইজ হেভিলি ইনফ্লুয়েন্সড বাই এ ল্যাক অফ ক্লোজ সাবস্টিটিউটস অ্যান্ড ইনকাম প্রেশারস। কি বলা হয়েছে, এই যে গিভেন গুডস এর ডিমান্ডটা কেন বেড়ে যাচ্ছে, বলা হচ্ছে যে গিভেন গুডস এর এই যে বলা হচ্ছে যে দাম যদি বাড়ে, সাধারণত দাম বাড়লে তো প্রোডাক্টের চাহিদা বাড়ার কথা না, ঠিক আছে। তাহলে কিন্তু গিভেন গুডস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দাম বাড়ছে, ওই গিভেন গুডস এর চাহিদা বাড়ছে। কারণটা কি, এখানে বলা হচ্ছে যে এটার কোনো ক্লোজ সাবস্টিটিউটস নেই, দ্যাট মিন্স নিকটতম কোনো
পরিবর্তক নেই যে কেউ যদি পটেটো খায় পটেটোর পরিবর্তে সে ওই টাকা দিয়ে যে অন্য কোনো প্রোডাক্ট, কারণ এটা এমনই একটা প্রোডাক্ট যে ওইটার পরিবর্তে যে আরেকটা কম দামি প্রোডাক্ট কিনবে ওরকম কোনো অপশন তার থাকে না। হ্যাঁ, কোনো অল্টারনেটিভ তার থাকে না। এবং ইনকাম প্রেশার, কারণ যেহেতু তার ইনকামটা লিমিটেড এবং ইনকামের একটা স্মল পোর্শন সে খাবারের পিছনে ব্যয় করে, এই কারণেই তার কি হয় যে গিফট গুডস এর ক্ষেত্রে কেন এই নিয়মটা প্রযোজ্য হচ্ছে যে এখানে ল্যাক অফ ক্লোজ সাবস্টিটিউট, এর নিকটতম কোনো পরিবর্তন নেই এবং ইনকামের একটা প্রেশার থাকে যেহেতু কনজিউমারের ইনকাম খুব লিমিটেড। থার্ডলি দেখতে পাচ্ছি আমরা গিফট গুডস মাস্ট বি অ্যান ইনফেরিয়র গুডস। আমরা ইনফেরিয়র গুডস একটু আগে পড়ে আসছি যে ইনফেরিয়র গুডসটি কি। ইনফেরিয়র গুডস গিফট গুডসটাকে বলা হচ্ছে গিফট গুডস অবশ্যই কি হবে, ইনফেরিয়র গুডস হবে। এরপরে হচ্ছে অ্যামাউন্ট স্পেন্ড অন গিফট গুডস শুড বি এ মেজর প্রপোর্শন অফ কনজিউমার্স টোটাল বাজেট। অ্যামাউন্ট স্পেন্ড অফ গিফট গুডস should be a major proportion of consumers total budget. That means consumer এর যে টোটাল বাজেট থাকে, তার খাবারের পিছনে যে টোটাল বাজেট থাকে তার একটা বড় পোরশন কি হবে এই গিফট গুডস এর পিছনে সে ব্যয় করবে। আমি আগেই বলেছি এইটা সাধারণত যারা খুব লিমিটেড ইনকাম, গরিব যারা, তাদের ক্ষেত্রে সাধারণত পুয়ার পিপল যারা, তাদের ক্ষেত্রে সাধারণত গিফট গুডসটা দেখা যায় যেহেতু তাদের ইনকাম খুব লিমিটেড এবং ইনকামের একটা পোরশন তারা খাবারের জন্য রাখে এবং এই খাবারের পিছনে রাখে এবং এই যেই খাবারটা তারা এই গিফট গুডস আমরা বলছি ইনফেরিয়র গুডস যেটাকে বলছি, স্বল্প মূল্যের গুডস যেটাকে বলছি, সেটা কি সেটার পরিবর্তে অন্য কোনো গুডস সে কনজিউম করবে সেরকম অবস্থা তার থাকে না। এরপরে দেখি এক্সাম্পল অফ গিফট গুডস। কি কি এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে আমরা একটু দেখি। The concept of gift goods can be better understood by a real life example of food. Let us assume that consumer has two options to choose from, that is hamburger and potato, and a budget of $20 to spend on food. Cost of potato is $1 and the hamburger is $5 each, and the customer intends to buy 5 days food from $20 he has. We can show this in the next slide. আমরা পরবর্তী স্লাইডে এটা দেখতে পাচ্ছি। তার আগে আমি একটু বলে নেই, এখানে বলা আছে একজন কনজিউমার, একজন উইকলি তার খাবারের পিছনে খরচের বাজেট হচ্ছে $20। সে $20 পর্যন্ত বাজেট রেখেছে তার 5 দিনের খাবারের জন্য। এখন সে তার দুইটা অল্টারনেটিভ আছে, একটা হচ্ছে হ্যামবার্গার হচ্ছে প্রত্যেকটা হ্যামবার্গারের দাম হচ্ছে $5 এবং পটেটোর দাম হচ্ছে $1। এই দুইটা তার অল্টারনেটিভ আছে। এখন $20টা সে 5 দিনের মধ্যে কিভাবে খরচ করবে সেটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখতে পারি। তোমরা যদি এই উদাহরণটা ভালো করে বোঝো তাহলে তোমরা গিফট গুডসটা কি আসলে, হ্যাঁ গিফট গুডসটা কি জিনিস সেটা তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে গুড দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে, কোয়ান্টিটি ডিমান্ডেড, এক্সপেন্ডিচার সবগুলোর ক্ষেত্রে। প্রথমেই আমি দেখছি, প্রথমে কি দেওয়া আছে, পটেটো দেওয়া আছে। পটেটোর প্রাইস কত, $1। আমাদের আগে উদাহরণে দেওয়া ছিল কোয়ান্টিটি ডিমান্ডেড, তাহলে $1 দিয়ে সে কি করতে পারছে, 10টা পটেটো কিনতে পারছে, তাহলে এক্সপেন্ডিচার হচ্ছে $10। হ্যামবার্গার হচ্ছে $5। একটা হ্যামবার্গারের দাম হচ্ছে $5 এবং সে তার কাছে অবশিষ্ট রইল কত, তার ছিল $20 ছিল তার বাজেট। $20 মধ্যে তার কত রইল, তার রইল $10। তাহলে 5 into 2 that means 10, তাহলে দুইটা হ্যামবার্গার সে কিনতে পারছে। পরবর্তীতে যদি আমরা দেখি যে দাম, আবার এখানে খেয়াল করো পটেটোর দাম বেড়ে গেল, ওই যে $1 থেকে এখানে কত হলো, $2 হলো পটেটোর দাম, তাহলে সে কত কোয়ান্টিটি কিনতে পারছে, 7 কোয়ান্টিটি কিনতে পারছে। কারণ আমাকে এখানে মিলাতে হবে, হ্যামবার্গার হচ্ছে 5, আমি 1 ইউনিটের বেশি কিনতে পারছি না, একটা হ্যামবার্গারের বেশি আমি কিনতে পারছি না, তাহলে 5 into 1 5 আর ওখানে
7 দুগুণে 14, তাহলে 14 আর 5 যোগ করলে আমার টোটাল এক্সপেন্ডিচার 90, দ্যাট ইজ $1 তার হাতে আছে, রেস্ট হচ্ছে $1। এরপরে থার্ড এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি পটেটোর দাম কিন্তু বেড়ে গেল। আমাদের ইনফিরিয়র গুডস আমরা কি বলেছি, দাম যদি বাড়ে ডিমান্ড বাড়বে। খেয়াল করো, কোয়ান্টিটি ডিমান্ডেড আগে ছিল 10টা, হ্যাঁ, এখানে কি হচ্ছে, দাম বেড়ে যাচ্ছে। দাম বেড়ে গেলে কি হচ্ছে, প্রাইস অফ গুডস 2টা, কোয়ান্টিটি ডিমান্ড 7 হলো। তারপর দাম যখন আরো বেড়ে গেল, তখন কত, 2.5। তাহলে 2.5 দাম যখন বেড়ে যাচ্ছে, তখন পটেটোর দাম যখন বেড়ে যাচ্ছে 2.5 হচ্ছে, তখন কি কোয়ান্টিটি ডিমান্ডেড 8। তাহলে আমার টোটাল এক্সপেন্ডিচার চলে যাচ্ছে আমার পটেটোতে। আমি আর কোনো হ্যামবার্গার কনজিউম করতে পারছি না। এখানে এই যে এই উদাহরণটা আমি দেখালাম, তাহলে এই উদাহরণে আমি কি দেখতে পাচ্ছি যে তার কোনো, কিন্তু আমি তো আগেই বলেছি যে গিফেন গুডস এর কি হয়, গিফেন গুডস এর কোনো ক্লোজ সাবস্টিটিউট থাকে না। এই পটেটো থেকে সে অন্য কোনো প্রোডাক্টে যেতে পারবে না, সরি প্রোডাক্ট না, গুড, অন্য কোনো গুডে সে যেতে পারছে না, যেহেতু এর সাবস্টিটিউট নেই, যার জন্য তাকে পটেটোর মধ্যেই থাকতে হচ্ছে। আর হ্যামবার্গারে সে যাবে, হ্যামবার্গারের দাম বেশি, কিন্তু তার কিন্তু ইনকাম বাজেট লিমিটেড, খাবারের জন্য যে এক্সপেন্ডিচার বাজেট তার লিমিটেড, $20 বেশি সে এক্সপেন্স করতে পারবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি, কারণ তাকে তো তার খাবারের ক্ষুধাটা নিবারণ করতে হবে, যার জন্য সে কি করছে, পটেটোর দাম যদিও বাড়ছে, কিন্তু পটেটোর কোয়ান্টিটি সে বাড়িয়ে দিচ্ছে। হ্যামবার্গারের পরিমাণ কমিয়ে পটেটোর পরিমাণ সে বাড়িয়ে দিচ্ছে। এখানে পটেটোটা হচ্ছে তার গিফেন গুডস। এরপরে আমরা দেখি শেপ অফ দ্য ডিমান্ড কার্ভ ফর গিফেন গুডস। গিফেন গুডস এর ডিমান্ড কার্ভটা কেমন হয়, আমরা কি পড়েছি, গিফেন গুডস এর ক্ষেত্রে আমি কি দেখেছি, আমার যদি প্রাইস বেড়ে যায়, আমার এখানে দেখো প্রাইসটা হচ্ছে OP1, প্রথম প্রাইসটা ছিল, তখন আমার কোয়ান্টিটি হচ্ছে OQ1, হ্যাঁ, নিচের হরিজন্টাল লাইনে কোয়ান্টিটি অফ গিফেন গুডস দেয়া আছে, এবং ভার্টিক্যাল এক্সিসে প্রাইস অফ গিফেন গুডস দেয়া আছে, তাহলে আমরা দেখছি প্রথমে যখন আমার প্রাইস ছিল গিফেন গুডস এর OP1, তখন আমার কোয়ান্টিটি ছিল OQ1। আমার দাম যখন বেড়ে যাচ্ছে, দামের সামান্য অল্প কিছু, খেয়াল করো, অল্প কিছু পরিবর্তন কিন্তু হচ্ছে, হ্যাঁ, P1 থেকে P2 হলো আমার দাম, আর কোয়ান্টিটি বেড়ে Q1 থেকে, এই যে অ্যারো দিয়ে দেখানো হয়েছে, Q1 থেকে Q2 হলো কোয়ান্টিটি অফ গিফেন গুডস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দাম যখন, গিফেন গুডস এর দাম যখন বাড়ছে, তখন তার ডিমান্ডটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, কোয়ান্টিটি বেড়ে যাচ্ছে, মানে কি ওই প্রোডাক্টের গিফেন গুডস এর ডিমান্ডটা বেড়ে যাচ্ছে। এই ছিল আজকে আমাদের মোটামুটি পড়া শেপ অফ দ্য ডিমান্ড কার্ভ ফর গিফেন গুডস। তাহলে আমরা একটু রিভিউ করছি। রিভিউতে কি, নরমাল গুডস এর ক্ষেত্রে আমরা কি দেখলাম, আমাদের যে জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে নরমাল গুডস এর সাথে দেখলাম আমার ইনকামের সাথে ডিমান্ডের, নরমাল গুডস এর ডিমান্ডের পজিটিভ রিলেশনশিপ। দ্যাট মিন্স আমার যদি ইনকাম বাড়ে, তাহলে কি হবে, আমার যদি ইনকাম বাড়ে, তাহলে আমার নরমাল গুডস এর ডিমান্ডটা বেড়ে যাবে। আর ইনফিরিয়র গুডস এর ক্ষেত্রে দেখছি, আমার যদি ইনকাম বাড়ে, তাহলে আমার ইনফিরিয়র গুডস এর ডিমান্ডটা কমে যাবে, কারণ আমি ওই ইনফিরিয়র গুডস এর পরিবর্তে কস্টলি গুডস, আমার যখন ইনকাম বেড়ে যাবে, তখন আমি কি করব, আমি কস্টলি গুডের দিকে চলে যাব, আগের গুডটা হয়ে যাবে সেক্ষেত্রে ইনফিরিয়র গুডস। আর এই গিফেন গুডস এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, গিফেন গুডস এর ক্ষেত্রে যখন ওই গিফেন গুডস এর প্রাইস বেড়ে যাচ্ছে, তখন গিফেন গুডস এর ডিমান্ডটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, গিফেন গুডস এর, এটা ইনকামের সাথে না, এটা গিফেন গুডস এর প্রাইসের সাথে সম্পর্ক। গিফেন গুডস এর প্রাইস যখন বেড়ে যাচ্ছে, তখন গিফেন গুডস এর ডিমান্ডটা বেড়ে যাচ্ছে। এই ছিল মোটামুটি আজকে আমাদের জানা। তোমাদের এখানে ডিমান্ড কার্ভ, বিভিন্ন শেপের কথা বলা হয়েছে।
এবং আমি প্রিভিয়াস দুইটা তোমাদের ইকোনমিক্স ক্লাস নিয়েছি, এটা আমার থার্ড লেকচার ইকোনমিক্সের উপরে। তোমরা কমেন্টে লিখেছিলে যে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন দিতে, তো তোমাদের আমি ফার্স্ট চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার এবং এখন আমি ফিফথ চ্যাপ্টার শেষ করলাম। তো ফার্স্ট আর সেকেন্ড চ্যাপ্টার আমি তোমাদের ক্লাসে কোশ্চেনগুলো দিয়ে দিয়েছিলাম। আজকে হলো ফিফথ চ্যাপ্টারের কোশ্চেনগুলো আমি তোমাদেরকে দিব। সেই ফিফথ চ্যাপ্টারের কোশ্চেনগুলো তোমরা দেখে নাও প্রথম থেকে। Number 1, what is utility? Discuss the assumption of Marshall's utility theory. Number 2, what is the relationship between marginal, average and total utility? Number 3, explain the law of diminishing marginal utility with criticism. 4 হচ্ছে discuss the limitation of law of diminishing marginal utility. 5 হচ্ছে draw a demand curve from the law of diminishing marginal utility. 6 number হচ্ছে discuss the law of equimarginal utility. 7 number হচ্ছে what is the indifference curve? Discuss the characteristic of indifference curve. 8 হচ্ছে what is the difference between indifference curve and indifference map? 9 হচ্ছে state the concept of budget line. What are the characteristics of budget line? 10 হচ্ছে what is the difference between indifference curve and budget line? 11 হচ্ছে explain with the help of indifference map and budget line how can a customer gets maximum utility under budget constraint. 12 হচ্ছে what is marginal rate of substitution and price ratio. 13 হচ্ছে what is price consumers income increase, the demand of the cheap cars will decrease while demand of costly car will increase, so cheap car are inferior goods. তাহলে কি বলা হচ্ছে এখানে ইনকামের সাথে ইনফেরিয়র গুডস এর ডিমান্ডের নেগেটিভ রিলেশনশিপ। নেগেটিভ দ্যাট মিন্স এখানে যদি ইনকাম বাড়ে তাহলে ইনফেরিয়র গুডস এর কি হবে, ডিমান্ডটা কমে যাবে। ইনফেরিয়র গুডস এর ডিমান্ডটা কমে যাবে। আগে আমরা নরমাল গুডস এর সাথে দেখেছি ইনকামের সাথে নরমাল গুডস এর ডিমান্ড হচ্ছে পজিটিভ রিলেশনশিপ, আর এখানে আমরা দেখছি ইনফেরিয়র গুডস হচ্ছে ইনফেরিয়র গুডস এর সাথে ডিমান্ডের হচ্ছে নেগেটিভ রিলেশনশিপ। দ্যাট মিন্স যদি আমার ইনকাম বাড়ে তাহলে কি, তাহলে ইনফেরিয়র গুডস এর ডিমান্ডটা কমে যাবে। এখানে ইনফেরিয়র গুডস বলতে এরকম একটা জিনিস বোঝানো হয়েছে। ইনফেরিয়র গুডসটা আসলে কি? ইনফেরিয়র গুডস এ বাংলায় বলা হয় এটাকে নিকৃষ্ট পণ্য। নিকৃষ্ট পণ্যটাকে মানে কি, নিকৃষ্ট মানে কি ওরকম ওই সেন্সে নিকৃষ্ট না। এখানে জিনিসটা তোমরা যদি উদাহরণটা খেয়াল করো তাহলে কিন্তু বুঝতে পারবা যে এখানে কি বলা হয়েছে। দুইটা গাড়ির মধ্যে একজন নরমালি একজন ভোক্তা কাস্টমারের প্রথম পছন্দ কি, একজন সস্তা একটা গাড়ি যেটা দিয়ে সে চলাফেরা করতে পারে। কিন্তু যখনই তার ইনকামটা বেড়ে যাবে তখন সে কি করবে, তখন সে ওই গাড়ির থেকে, সস্তা গাড়ি থেকে একটু কস্টলি গাড়ির দিকে সে যাবে। তখন সেই সস্তা গাড়িটা কি হলো, সস্তা গাড়িটা হলো ইনফেরিয়র গুডস আর দামি গাড়িটা হলো কস্টলি গুড। ঠিক একইভাবে আমরা বলতে পারি যে একটা রুটি, মানুষের যখন ইনকামটা কম সেক্ষেত্রে কি সে একটা রুটি হলে হয়ে যায়, কিন্তু যখন তার ইনকাম বেড়ে যাচ্ছে তখন সে নর্মাল আটার রুটির পরিবর্তে সে কি করছে, একটা পাউরুটি খেতে চাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আটার রুটিটা হচ্ছে ইনফেরিয়র গুডস। তার ইনকাম যখন বেড়ে গেল তখন সে কি করলো, তখন সে বাড়তি, তার মানে আগের ইনফেরিয়র গুডস এর ডিমান্ডটা কমে গেল। দ্যাট মিন্স রুটির ডিমান্ডটা কমে গেল, কিসের ডিমান্ডটা বেড়ে গেল, পাউরুটির ডিমান্ডটা বেড়ে গেল। এটা হচ্ছে আমার ইনফেরিয়র গুডস। এখন দেখো shape of the demand curve for inferior good. inferior good এর শেপটা কেমন, এখানে দেখো এভারেজ ইনকাম পাউন্ডে দেওয়া আছে উইকলি। এখানে দেখো ইনকাম কিন্তু বাড়ছে। আমরা দুইটা এক্সেসে দেওয়া হয় নাই, ও এক্সেস কোয়ান্টিটি দেখাচ্ছি আমরা ডিমান্ড ফর ইনফেরিয়র গুড। এই স্লোপটা হচ্ছে আমার ডিমান্ড ফর ইনফেরিয়র গুড, আর
হরিজন্টাল যে এক্সেসটা আছে সেই এক্সেসের কোয়ান্টিটি পরিমাণটা নির্দেশ করা হচ্ছে, আর এখানে ইনকামটা নির্দেশ করা হচ্ছে। তাহলে আমরা দেখছি প্রথমে ইনকাম ছিল কত আমার 500, 500 থেকে বেড়ে ইনকাম হলো কত 700। আগে আমার কোয়ান্টিটি দ্যাট মিন্স ইনফেরিয়র গুডস এর চাহিদা ছিল 720, ঠিক আছে। ইনফেরিয়র গুডস এই যে এখানে 800 ছিল, সরি ভুল বললাম, এখানে না, এটা না, এটা না, এই কার্ভকে যেখানে ছেদ করেছে দ্যাট মিন্স এটা ডিমান্ড ফর ইনফেরিয়র গুড। ইনফেরিয়র গুডস এর কার্ভটা হচ্ছে এটা, কার্ভকে যেখানে ইন্টারসেক্ট করেছে এই বিন্দুতে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তখন কোয়ান্টিটি শেষে 800 একক, সে আমি যদি এটা ব্রেড ধরি 800 একক সে ব্রেড খেত, হ্যাঁ, যেটাকে আমরা বাংলায় বলি আটার রুটি। আটার রুটি কোয়ান্টিটির পরিমাণ ছিল 800। যখনই তার ইনকাম বেড়ে 500 থেকে 700 হলো, তখন দেখা যাচ্ছে সে আটার রুটি, তার বাজেট কিন্তু সেম, সে আটার রুটির পরিমাণ কমিয়ে দিচ্ছে। তাহলে সে এই আটার রুটির পরিবর্তে কি খাচ্ছে? সে আটার রুটির পরিবর্তে খাচ্ছে হলো পাউরুটি। সে আটার রুটির পরিবর্তে পাউরুটি খাচ্ছে। আটার রুটি একেবারে ছেড়ে দেয়নি, আটার রুটির পরিমাণ কিছুটা কমিয়ে দিল। সে তার বাড়তি টাকাটুকু সে কি করলো? পাউরুটির জন্য ব্যয় করলো। এখান থেকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইনকামের সাথে ডিমান্ড অফ ইনফেরিয়র গুডস এর নেগেটিভ রিলেশন। দ্যাট মিন্স ডিমান্ড, ইনকাম যদি একজন কনজিউমারের ইনকাম যদি বাড়ে, তাহলে তার ডিমান্ড ফর ইনফেরিয়র গুডস কমে যাবে। ঠিক একইভাবে বিপরীতভাবে যদি তার ইনকাম কমে, আমরা যদি উপর থেকে দেখি, যদি তার ইনকাম কমে তাহলে ডিমান্ড ফর ইনফেরিয়র গুডস কি হবে? বেড়ে যাবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে দেখো হোয়াট ইজ গিফেন গুডস। গিফেন গুডস, গিফেন গুডস হচ্ছে, এখানে কি বলা আছে? The term given goods was coined in the late 18th, named after noted Scottish economist, statistician and journalist Sir Robert Giffen. Giffen good, a rare type of good where an increase in price causes an increase in demand and vice versa. Example of Giffen goods such as bread, rice, potato. If the price of wheat rises, poor consumer may not be able to afford meat anymore, so he has to buy more wheat. এটা হচ্ছে চিপ গুড। তাহলে এখানে হচ্ছে রবার্ট গিফেন, আমরা প্রথমে দেখছি রবার্ট গিফেন, উনি কি স্কটিশ ইকোনমিস্ট, স্ট্যাটিস্টিশিয়ান এবং জার্নালিস্ট। উনি প্রথমে এই গিফেন গুডস এর কথা বলেন, এবং গিফেন গুডস হচ্ছে এটা একটা রেয়ার টাইপ, মানে সচরাচর এই ধরনের প্রোডাক্ট দেখা যায় না। কি বলছে? এটা রেয়ার টাইপ অফ গুডস। এটা কি হলো? where an increase in price causes an increase in demand and vice versa. যখন এটার প্রাইস বেড়ে যাবে তখন কি হবে? ডিমান্ড বেড়ে যাবে। যখন প্রাইস বেড়ে যাবে, এটা অন্যরকম। দ্যাট মিন্স এটা হচ্ছে পরবর্তীতে আমরা বলবো এটা কার সাথে রিলেশন কি সবকিছু আমরা বলবো। তাহলে ইনক্রিজ ইন প্রাইস কজেস অ্যান ইনক্রিজ ইন ডিমান্ড। দ্যাট মিন্স যদি আমার প্রাইস বেড়ে যায় তাহলে কি হবে? আমার এটার ডিমান্ড বেড়ে যাবে। আর এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, দেখো ব্রেড, রাইস, পটেটো, এগুলো হচ্ছে আমার গিফেন গুডস। আর এখানে বলছে যে গিফেন গুডসটা সাধারণত, এই গিফেন গুডসটার ধারণাটা মেইনলি আসে পুয়ার পিপল যারা আছে, যাদের বাজেট খুব কম, যাদের ইনকাম খুব কম, এবং ইনকামের একটা খুব কম পোর্শন তারা কি করে? তারা খাবারের পিছনে ব্যয় করে। ইনকামের একটা পোর্শন তারা খাবারের পিছনে ব্যয় করে, যেটাকে আমরা বাজেট বলি। খাবারের পিছনে তার যে বাজেটটা থাকে, সেই বাজেটটা যদি কিছু আমরা পরবর্তীতে এক্সাম্পলে যাবে তখন তোমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে যে এখানে বলা হচ্ছে যে একজন পুয়ার পিপল যখন ইফেক্ট, ইনকাম ইফেক্ট এন্ড সাবস্টিটিউশন ইফেক্ট। 14 হচ্ছে ড্র এ ডিমান্ড কার্ভ ফ্রম প্রাইস ইফেক্ট। 15 হচ্ছে এক্সপ্লেইন দ্য রিলেশনশিপ বিটুইন price effect, income effect and substitution effect. 16 হচ্ছে state the concept of normal, inferior and given goods with example, draw a demand curve for given commodity. এই ছিল এই চ্যাপ্টারের কোশ্চেন গুলো।
তো তোমাদের এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো সব দেয়া হলো, এবং আমি তোমাদের এই করোনাকালীন সময় তোমরা বাসায় বসে আছো, তোমরা ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখছো কিনা আমি জানি না, বা তোমাদের আগে যেগুলো পড়িয়েছি সেগুলো তোমরা ঠিকমতো দেখেছি রিকল করতে পারছো কিনা আমি জানি না। তোমাদের সাথে প্রত্যেকের সাথে বই আছে, যেহেতু তোমাদের অলরেডি পরীক্ষা হয়ে গেছে, হ্যাঁ ফার্স্ট ইন কোর্স পরীক্ষা হয়ে গেছে। তো তোমাদের এই কোশ্চেনগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার, এটা তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, কারণ তোমরা জানো তোমাদের সিলেবাসের ভিতরে বলা আছে তোমাদেরকে তোমাদের পারফরমেন্সটা ইভালুয়েট করার জন্য। তো তোমাদের পারফরমেন্স আমরা ইভালুয়েট করব, কিন্তু এটাও ওয়ান কাইন্ড অফ ইভালুয়েশন। আমি যে এই টোটাল 17টা প্রশ্ন দিয়েছি, এর বাইরে এই চ্যাপ্টারের আর কোনো কোশ্চেন নেই। তোমরা যদি চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ো, এই জন্য আমার এই কোশ্চেনগুলো দেয়া, এবং এই কোশ্চেনগুলো প্রত্যেকে আলাদা করে অ্যাসাইনমেন্ট আকারে লিখে কলেজ খোলার পর আমাকে জমা দিবে, এটাই। তো তোমরা ভিডিওগুলো ভালো করে দেখবে, তারপরে এই কোশ্চেনের ব্যাপারে যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবা, আমি এটার উত্তর দিতে চেষ্টা করব। তাহলে আমি আবার বলছি যে তোমাদের এই 17টা প্রশ্ন তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, তোমরা এই বন্ধের মধ্যে আস্তে আস্তে করে এই কোশ্চেনগুলো রেডি করবা। এই চ্যাপ্টারের উপর আর কোনো এক্সেস কোশ্চেন নেই, এই 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 চ্যাপ্টারের মধ্যে থেকে এই কোশ্চেনগুলো আসবে। এবং তোমরা জানো যে এই চ্যাপ্টারটা হলো ভেরি ভেরি, আমি যখন এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম তোমাদেরকে বলেছি দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো তোমরা এই কোশ্চেনগুলো সুন্দর করে অ্যাসাইনমেন্ট আকারে লিখে কলেজ খোলার পরে ইনশাআল্লাহ আমাদের দেখা হবে, আমরা তখন এগুলো নিয়ে এগুলোর উপর মার্কিং করব, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।